মধ্যরাতের পর এই মন্দিরে একটা জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ, আলো। কারণ পাহাড়ের মানুষ বিশ্বাস করে অন্ধকারটা ফাঁকা নয়, আর প্রতি কয়েক বছর পর ওখান থেকে একজন করে মানুষ কমে যায়। পাহাড়ি মন্দিরগুলোর একটা নিজস্ব অন্ধকার থাকে, সাধারণ অন্ধকারের মতো নয়। সেখানে রাত নামলে মনে হয় পাথরের ভিতরে বহু পুরনো কোনো নীরবতা ধীরে ধীরে জেগে উঠেছে। উত্তর পূর্ব ভারতের পাহাড়ের গভীরে এমনই একটা প্রাচীন মন্দির আছে, যেখানে মধ্যরাত্রির ঘণ্টা বাজার পর একটা নিয়ম আজও মৃত্যুর মতো কঠোরভাবে মানা হয়। 12টা বাজার সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত প্রদীপ নিভিয়ে ফেলা হয়। ভারী লোহার পর্দা টেনে বন্ধ করে দেওয়া হয় মূল প্রার্থনা গৃহ, আর তারপর পুরো মন্দিরটাকে ডুবিয়ে দেওয়া হয় এমন এক অন্ধকারে যেখানে নিজের হাতও দেখা যায় না। কারণ সেখানে বিশ্বাস করা হয় মধ্যরাত্রির পর একটা মাত্র ক্যান্ডেল ফ্লেমও এমন কিছু ডেকে আনে যেটা আলো খায়। প্রথমে আমিও ব্যাপারটাকে পাহাড়ি লোককথা ভেবেছিলাম, যতক্ষণ না আমি সেই পোড়া দাগগুলো নিজের চোখে দেখি। দেওয়ালের গায়ে মানুষের শরীরের মতো কালো ছাপ, যেন কোনো মানুষকে ভিতর থেকে আগুনে পুড়িয়ে তার ছায়াটা পাথরের উপর স্থায়ীভাবে আটকে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে আগুনের কোনো চিহ্ন ছিল না, না ধোঁয়া, না তাপ, না পোড়া পাথর। শুধু অস্বাভাবিক ঠান্ডা ছাইয়ের গন্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা, মধ্যরাত্রির ঘণ্টা বাজার পর মন্দিরের এক বৃদ্ধ প্রহরী আর একটাও কথা বলে না। সেই দিন সে শুধু অন্ধকারে ছাদের দিকে তাকিয়েছিল, যেন আমাদের মাথার ঠিক উপরে ইতিমধ্যেই কিছু একটা জেগে উঠেছে। পাহাড়ি মন্দিরের নীরবতা সবসময় একই রকম নয়। দিনের বেলা যেসব জায়গায় ধূপ, প্রার্থনা আর ঘণ্টার শব্দে একটা পবিত্র শান্তি অনুভূত হয়, রাত গভীর হলে ঠিক সেই স্থানগুলোর মধ্যেই এক অন্যরকম শূন্যতা জন্ম নিতে থাকে। এই মন্দিরটি পাহাড়ের এমন এক প্রান্তে তৈরি, যেখানে সন্ধ্যার পর
সূর্যের আলো খুব দ্রুত মরে যায়। চারপাশে বিশাল পাথুরে দেওয়াল, ভেজা সিঁড়ি, মস জমে থাকা স্তম্ভ, আর সব সময় বাতাসে ভাসতে থাকা পুরনো ধূপের গন্ধ। স্থানীয় লোকেরা বলে, রাত 12টার পর মন্দির আর মানুষের জায়গা থাকে না। প্রথমে কথাটা শুনে হাসি পেয়েছিল, কিন্তু পাহাড়ি ড্রাইভারটা যখন আমাদের নামিয়ে দিয়ে একবারও পিছনে না তাকিয়ে দ্রুত চলে গেল, তখন অদ্ভুত একটা অস্বস্তি প্রথমবার শরীরের ভিতরে ঢুকে পড়ে। মন্দিরের প্রধান ফটকে দাঁড়িয়েছিল বৃদ্ধ প্রহরী। শরীর রুগ্ন, ধূসর পোশাক আর অস্বাভাবিক স্থির চোখ। লোকটার মধ্যে এমন একটা নীরবতা ছিল যেটা স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না। মনে হচ্ছিল বহু বছর আগে থেকেই সে খুব কম কথা বলে। আমরা যখন তাকে মধ্যরাত্রির রিচুয়াল নিয়ে প্রশ্ন করি, সে অনেকক্ষণ চুপ করেছিল। তারপর খুব ধীরে ধীরে বলেছিল, ঘন্টা বাজার পর আলো নয়। শব্দগুলো বলার সময় তার গলায় ভয়ের চেয়েও ক্লান্তি বেশি ছিল, যেন সে একই সতর্কবার্তা বহু বছর ধরে বলে আসছে, কিন্তু কেউ সেটা পুরোপুরি বিশ্বাস করেনি। রাত বাড়তে শুরু করলে মন্দিরের সন্ন্যাসীরাও একে একে অদৃশ্য হয়ে যেতে থাকে। কেউ জোরে কথা বলছিল না, কেউ হাঁটার সময় শব্দও করছিল না। মনে হচ্ছিল পুরো মন্দির একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য অপেক্ষা করছে। রাত্রি 12টা বাজার 5 মিনিট আগে পুরো মন্দিরে আমরা মাত্র 4 জন মানুষ ছিলাম। আমি, আমাদের ক্যামেরা অপারেটর, একজন ট্রান্সলেটর আর সেই বৃদ্ধ প্রহরী। তারপর মধ্যরাত্রির প্রথম ঘন্টাটা বাজে। পুরো পাথরের মন্দিরটা যেন ভিতর থেকে কেঁপে ওঠে। শব্দটা শুধু কানে শোনা যাচ্ছিল না, মনে হচ্ছিল পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে সেটা আমাদের শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে প্রহরী বিশাল লোহার পর্দাগুলো টেনে বন্ধ করতে শুরু করে। লোহাগুলোর শব্দ এত ভারী ছিল যেন কোনো সমাধি সিল করা হচ্ছে। একটার পর একটা প্রদীপ নিভে যেতে থাকে। প্রতিটা ফ্লেম নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটা যেন একটু একটু করে জীবন্ত হয়ে উঠছিল।
আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জায়গাটা ডুবে যায় সম্পূর্ণ অন্ধকারে। মানুষ আসলে কখনো অ্যাবসলিউট ডার্কনেসের জন্য তৈরি নয়। কয়েক মিনিটের মধ্যেই আমার মনে হচ্ছিল অন্ধকারটা শুধু চারপাশে নেই, ওটা ধীরে ধীরে আমাদের গায়ে লেগে যাচ্ছে। মন্দিরের ভিতর তখন এতটাই নীরব ছিল যে নিজের হার্টবিট পর্যন্ত শোনা যাচ্ছিল। দূরে কোথাও ফোঁটা ফোঁটা জল পড়ছিল। তারপর খুব উপরে মন্দিরের কাঠের বিমের দিক থেকে প্রথম শব্দটা আসে, যেন শুকনো কোনো জিনিস ধীরে ধীরে নড়ছে। আমাদের ট্রান্সলেটর খুব আস্তে ফিসফিস করে বলেছিল, ওরা নড়ছে। আমি প্রশ্ন করতেই সে সঙ্গে সঙ্গে চুপ করে যায়। ঠিক তখনই প্রহরী হাত তুলে আমাদের সম্পূর্ণ নীরব থাকতে ইশারা করে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করতেই সে হঠাৎ আমার কবজি শক্ত করে ধরে ফেলে। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা ছিল। লোকটা প্রথমবার আমার কানের কাছে তার মুখ এনে বলেছিল, ও আলো দেখে। এই কয়েকটা শব্দ আমি আজও ভুলতে পারিনি, কারণ সে যেভাবে বলেছিল মনে হচ্ছিল এটা কোনো বিশ্বাস না, এটা এমন কিছু যেটা সে নিজের চোখে দেখেছে। তারপর আমরা গন্ধটা পাই, পুরনো ছাই, পোড়া তেল আর অদ্ভুত একটা গন্ধ, যেটা অনেকটা মানুষের পোড়া চামড়ার মতো। গন্ধটা যত ঘন হচ্ছিল, উপরে কাঠের বিমের ভিতর সেই খসখস শব্দ তত বাড়ছিল, যেন অন্ধকারের ভিতরে কিছু একটা ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। পরবর্তীতে আমরা মন্দিরের আর্কাইভ রুমে কয়েকশো বছরের পুরনো কিছু পুঁথি খুঁজে পাই। সেখানে একটা সত্তার উল্লেখ ছিল। কোনো নাম নেই, কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু একটা বর্ণনা। সে আলোকে ক্ষুধার মতো অনুভব করে। মন্দিরের প্রাচীন সন্ন্যাসীরা বিশ্বাস করত কিছু সত্তা আছে যারা চোখ দিয়ে দেখে না, শব্দ দিয়েও না, ওরা আলো টের পায়।
বিশেষ করে জীবন্ত আগুনের আলো। একটা ক্যান্ডেল ফ্লেমও নাকি ওদের কাছে রক্তের গন্ধের মতো। আর মধ্যরাত্রির পর ওই মন্দিরটা নাকি সেই সত্তার হান্টিং গ্রাউন্ড হয়ে ওঠে। প্রথমে ব্যাপারটা কুসংস্কার মনে হলেও পুঁথিগুলোর সঙ্গে কিছু ঘটনার নথিও ছিল। প্রায় প্রতিটা ঘটনার প্যাটার্নই একই রকম। কেউ না কেউ নিয়ম ভেঙে আলো জ্বালিয়েছিল, তারপর লোকটা আর কখনো সেই মন্দির থেকে বেরোয়নি। পরদিন দেওয়ালে শুধু পড়ে থাকতো একটা কালো পোড়া ছাপ, যেটা অবিকল ঠিক মানুষের শরীরের ছাপের মতো। যেন শরীরটা ভিতর থেকে দাউ দাউ করে জ্বলে তার ছায়াটা পাথরের উপর গেঁথে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পাথর কখনো গরম হতো না। কোনো আগুনের চিহ্নও থাকতো না, শুধু অস্বাভাবিক ঠান্ডা ছাইয়ের স্তর। যেন আগুনটা শিখা ছাড়াই জ্বলে উঠেছিল। আমাদের ক্যামেরা অপারেটর তখনও ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করেনি। সে মনে করেছিল পুরো ঘটনাটা একটা কালেকটিভ ফিয়ার। তাই সে সিক্রেটলি একটা ছোট ক্যান্ডেল লুকিয়ে রেখেছিল তার পকেটে। প্রহরী সেটা জানতো না। রাত তখন প্রায় 1টা। মন্দিরের ভিতর এমন এক অন্ধকার যেখানে সময়ের অস্তিত্ব বোঝা যাচ্ছিল না। শুধু দূরে কোথাও জল পড়ার শব্দ। আর মাঝে মাঝে উপরের বিম থেকে আমরা এয়ারক্রাফট চেম্বারের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই অন্ধকারের ভিতরে হঠাৎ একটা ছোট ফ্লেম জ্বলে ওঠে। ক্যামেরা অপারেটর ক্যান্ডেলটা জ্বালিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে পুরো মন্দিরের অন্ধকার যেন শ্বাস নিতে শুরু করে। না, ওটা বাতাস ছিল না। মনে হচ্ছিল ছাদের উপর থেকে বিশাল কোনো আকারহীন জিনিস হঠাৎ সজাগ হয়ে উঠেছে। প্রহরী সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। এটাই প্রথমবার আমরা তার গলা এত জোরে শুনেছিলাম। তারপর উপরে কাঠের বিমের ভিতর অসংখ্য শব্দ একসঙ্গে ছুটতে শুরু করে, যেন শত শত শুকনো হাত
অন্ধকারের ভিতরে দৌড়াচ্ছে। ক্যান্ডেলের ফ্লেম হঠাৎ অস্বাভাবিক লম্বা হয়ে ওঠে। তারপর শিখাটা এক সাইডে বেঁকে যায়, যেন কোনো অদৃশ্য মুখ ওটার দিকে ঝুঁকে এসেছে। আর ঠিক পরের মুহূর্তে ক্যামেরা অপারেটর চিৎকার করে ওঠে। আমরা ফ্ল্যাশ লাইট জ্বালানোর আগেই পুরো মন্দিরে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। পোড়া চামড়া, পোড়া চুল আর গরম ছাইয়ের গন্ধ। ক্যামেরা অপারেটর মাটিতে পড়ে কাঁপছিল। তার চোখ দুটো এত বড় হয়ে গিয়েছিল যেন সে আমাদের পিছনে এমন কিছু দেখেছে যেটা মানুষ দেখার জন্য তৈরি নয়। আর তারপর আমরা জিনিসটা দেখি। তার বুকের ভিতর থেকে খুব ক্ষীণ কমলা আলো বেরোচ্ছিল, যেন শরীরের ভিতরে আগুন জ্বলছে। তার মুখ খুলতেই কালো ছাই বেরোতে শুরু করে। লোকটা চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকারের মাঝেও আমরা কয়েকটা শব্দ শুনতে পাচ্ছিলাম, খুব গভীর, খুব ধীর, খুব ক্ষুধার্ত, যেন অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। প্রহরী সঙ্গে সঙ্গে ক্যান্ডেলটা পাথরে চেপে নিভিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে সব শব্দ থেমে যায়। পুরনো মন্দির আবার মৃতের মতো নিস্তব্ধ হয়ে পড়ে। কয়েক মিনিট পর আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাই। ক্যামেরা অপারেটর আর সেখানে ছিল না। শুধু মেঝের উপর পড়েছিল একটা কালো পোড়া দাগ, আর দেওয়ালের উপর একটা নতুন ছায়া, ঠিক মানুষের আকৃতির মতো। ভোর হওয়ার আগেই আমরা মন্দির ছেড়ে নেমে আসি, কিন্তু যাওয়ার আগে প্রহরী আমাদের একটা জিনিস দেখিয়েছিল। মূল প্রার্থনা গৃহের পিছনের পাথরের দেওয়ালে খোদাই করা একটা প্রাচীন ইনস্ক্রিপশন, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, অন্ধকারকে ক্ষুধার্ত রেখো, কারণ যেদিন সে সম্পূর্ণ তৃপ্ত হবে সেদিন সে আলো খোঁজা বন্ধ করবে। প্রথমে কথাটার মানে বুঝিনি, কিন্তু পাহাড় থেকে নামার সময় হঠাৎ উপলব্ধি করি সত্তাটা আলো খুঁজে বেড়ায় বলেই মন্দিরের ভিতরেই আটকে আছে।
যদি কোনো দিন তার ক্ষুধা সম্পূর্ণ মিটে যায়, তাহলে হয়তো ও আর অন্ধকারে থাকবে না। আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে যায়। মনে হয় ঘরের উপরের অন্ধকারে খুব ধীরে কিছু একটা নড়ছে, আর তখনই অজান্তে আমি ঘরের সব আলো নিভিয়ে দিই। আজকে রাতের পর ঘুমানোর আগে একবার ছাদের অন্ধকারটা দেখে নেবেন। আর যদি এই ধরনের বাংলা অ্যাটমসফিয়ারিক হরর স্টোরি ভালোবাসেন, তাহলে বাংলা হরর স্টোরি বাই শুভ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ কিছু গল্প শুধু শোনা যায় না, অনেক সময় তারা সঙ্গে থেকে যায়। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।